সাথে দেখা করা, তার সাথে বিল্ডিংয়ের ব্যাপারে আলোচনা করা। এরপর বার্নার্ড ম্যাটকে একটা জায়গার নাম উল্লেখ করে বলে প্রতিদিন সকালে একটা হাই ক্লাস গলফ ক্লাবে বিল্ডিংয়ের মালিক গলফ খেলতে আসে, তুমি সেখানে গিয়ে তার সঙ্গে গলফ খেলে বন্ধুত্ব করার চেষ্টা করবে। পরদিন জয় সবকিছু ম্যানেজ করে ম্যাটকে সেই ক্লাবে এন্ট্রি করায়। ম্যাটকে বড়লোক দেখানোর জন্য জয় নিজে গাড়ির ড্রাইভার সেজে আসে। এরপর ম্যাট তার অসাধারণ দক্ষতায় গলফ খেলে সবাইকে ইমপ্রেস করে ফেলে। বিল্ডিংয়ের মালিকের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তাদের মিটিং ফিক্সড হয়ে যায়। আর এই সব কিছু বার্নার্ড দূর থেকে লক্ষ্য করছিল। বার্নার্ড আর জয় পুরো সপ্তাহ ধরে ম্যাটকে ট্রেনিং দিতে থাকে, যাতে ম্যাট সব প্রশ্নের জবাব সঠিক দিতে পারে। ম্যাট সব ক্যালকুলেশন মুখস্থ করে ফেলে। এরপর চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন। আজই ডিল হবে বিল্ডিং কেনার ব্যাপারে। ম্যাট স্যুট বুট পরে চলে যায় সেখানে। প্রথমেই বিল্ডিংয়ের মালিক তাকে কিছু প্রশ্ন করে। ম্যাট সেগুলোর উত্তর এমনভাবে দিতে থাকে মনে হবে যেন সেখানে বসেই সব হিসেব করে জবাব দিচ্ছে। এরপর তাদের ডিলটা কনফার্ম হয়ে যায়। সেই খুশিতে বার্নার্ডের পুরো টিম পার্টি করে। এরপরে তারা পুরো বিল্ডিং নতুন করে সাজায়। সেই সাথে ব্যাংকারদের সাথেও তাদের ভালো সম্পর্ক হতে থাকে। এবার বার্নার্ড সবগুলো ব্যাংক থেকে লোন নেয় এবং শহরের অনেকগুলো বিল্ডিং কিনে ফেলে, আর সেগুলো ভাড়া দিতে থাকে কালো চামড়ার মানুষদের কাছে। এদিকে ম্যাটের আর্থিক অবস্থা ভালো হওয়ায় সে সুজিকে বিয়ে করে নেয়। এরপর মাত্র কয়েক মাসের মধ্যে বার্নার্ডরা পুরো শহরে সবথেকে বড় রিয়েল এস্টেটের মালিক হয়ে যায়। এর জন্য তাদের দেশের রাষ্ট্রপতির সাথেও দেখা করার সুযোগ হয়। এরপর বেশ কয়েক বছর পর বার্নার্ড টেক্সাসে তার বাবার সাথে দেখা করতে চলে আসে। নিজের ছেলেকে প্রতিষ্ঠিত হতে দেখে বার্নার্ডের বাবা খুব খুশি। পরদিন বার্নার্ড তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে টেক্সাস শহর ঘুরে দেখাতে। বার্নার্ড তার ছেলেকে জানায় এই শহরে কালো ও সাদা মানুষদের পানি পান করার জন্য আলাদা আলাদা ট্যাপ করা আছে। এরপর বার্নার্ড তার ছেলেকে নিয়ে সেই ব্যাংকটার সামনে চলে আসে যেখানে সে জুতো পলিশ করত। বার্নার্ড দেখতে পায় তার জায়গায় এখন অন্য একটা ছেলে জুতো পলিশের কাজ করে। বার্নার্ড সেই ছেলেটাকে বলে জুতো পলিশ করে দিতে পারবে, তবে ছেলেটা জানায় সে শুধু সাদা মানুষদের জুতো পলিশ করে। বার্নার্ড এবার ব্যাংকটার দিকে দেখতে থাকে। সে ঠিক করে এই ব্যাংকটাও সে কিনে নিবে। রাতে এই কথা বার্নার্ড তার স্ত্রীর কাছে শেয়ার করে। বার্নার্ড ব্যাংকটা কিনতে চায় যাতে কালো মানুষরা একটা সুন্দর জীবন পাবার সুযোগ পায়। টেক্সাসের সাদা ব্যাংকাররা ইচ্ছে করে এত পরিমাণ সুদে লোন দিত আর এত ভারী ভারী শর্ত দিত যে কোনো কালো মানুষ লোন পরিশোধই করতে না পারে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, কালো চামড়ার মানুষরা যাতে নিজেদের ব্যবসা দাঁড় না করাতে পারে আর সব সময় তাদের গোলাম হয়ে থাকে। এটা শুধু বৈষম্যই নয়, এটা তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার গভীর ষড়যন্ত্র। তার স্ত্রী তার চোখে সেই ঝলক দেখতে পায় আর বুঝে যায় যদি বার্নার্ড কিছু করতে চায় তবে তা করেই ফেলবে। বার্নার্ড এবার লস অ্যাঞ্জেলসে ফিরে জয়কে বলে এবার আমি টেক্সাসের ব্যাংকটা কিনে নিতে চাই, যেটা সামনে আমি জুতো পলিশ করতাম। কিন্তু জয় এবার ইনভেস্ট করতে রাজি ছিল না, কেননা ব্যাংক চালানো খুব কঠিন কাজ। তাছাড়া টেক্সাসে কালো চামড়ার মানুষদের অনেক ছোট করে দেখা হয়। তখন বার্নার্ড বলে যদি তুমি রাজি না হও কোনো সমস্যা নেই, আমি অন্য কাউকে খুঁজে নিব। জয় জানতে চায় এবার তার প্ল্যান কি। বার্নার্ড বলে আবার আমরা ম্যাটকে দিয়েই সবকিছু করিয়ে নিব। বার্নার্ড জানে সেখানে কালো মানুষদের ব্যাংক থেকে লোন দেয়া হয় না, তাই তারা যদি সেটা করতে পারে তবে তাদের ব্যবসাও উন্নতি করতে পারবে। অবশেষে জয় রাজি হয়ে যায়। এরপর তারা পুনরায় ম্যাটকে পাঠিয়ে দেয় ডিল করার জন্য। জয়ও ড্রাইভারের বেশে সেখানে যায়। ব্যাংকের মালিক একটা শর্তে ব্যাংক বিক্রি করে দিতে রাজি যে তার ছেলে রবার্ট একজন ক্রেডিট ইনচার্জ হিসাবে থাকবে, সেই সাথে তাদের কাছে ব্যাংকের 20% শেয়ার থাকবে। সবাই ডিল করতে রাজি, কিন্তু মালিকের ছেলে রবার্ট ম্যাটকে প্রশ্ন করতে থাকে যে এই ডিলে ম্যাটের অন্য পার্টনাররা উপস্থিত কেন নেই। বার্নার্ড আর জয় এরা কারা? ম্যাট বলে আসলে তারা এত ধনী যে এত ছোট মোটো ডিলে এসে বিরক্ত হতে চায় না, এই জন্য তারা আমাকে সামনে রেখেছে। তাদের ডিল সম্পূর্ণ হয়, ব্যাংক তাদের হাতে এসে যায়। বার্নার্ড তার পরবর্তী কাজ শুরু করে। সে স্থানীয় কিছু কালো চামড়ার পাদ্রীদের ডেকে বলে যাদের ভরসা করা যায় এমন কিছু মানুষকে